উপদেষ্টা মাহফুজ গতকালকে একটি স্টেটমেন্ট দেন তার ফেসবুক অ্যাকাউন্টে। তার সেই পোস্টের পরপরই তাকে তীব্র ভাষায় আক্রমণ করতে থাকে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। তার এই পোস্টে তিনি মূলত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে সরকারের পক্ষ থেকে যে ডিসিশন আসে এবং সংবিধানের সেই প্রয়োজনীয় দ্বারা সংশোধন করা, অর্থাৎ সহজ কথায় ব্যক্তির অপরাধের জন্য প্রতিষ্ঠান বা দলকেও দায়ী করা যাবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, এইটারই প্রেক্ষাপটে তার প্রথম যে স্টেটমেন্টটা ছিল বা এই পোস্টে তিনি মূলত আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের বাম ঘরানার ওদের পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামীর প্রসঙ্গটাও নিয়ে আসেন। এটার পর থেকেই শুরু হয় তাকে ঘিরে তীব্র ভাষায় আক্রমণ। তার এই প্রথম স্ট্যাটাসে আমি আপত্তিকর কিংবা কোনো ধরনের অগ্রহণযোগ্য কোনো শব্দ আমি খুঁজে পাইনি, কিন্তু পরবর্তীতে তার যে দ্বিতীয় যে স্ট্যাটাসটা দেওয়া হয় সেই স্ট্যাটাসটা নিয়ে আমার একটু আপত্তি আছে, বিশেষ করে তার ভাষাগত এবং তার শব্দ চয়নের ব্যাপারে, কারণ যেহেতু তিনি একজন উপদেষ্টা পদে আছেন। এরপরে আবার এটা নিয়ে এনসিপি কথা বলা শুরু করে। যাই হোক, আমি আসবো প্রথমে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, আমরা এই দুটি কথা, তার এই স্টেটমেন্টের হেডলাইনটা ছিল দুটি কথা। তিনি বলছেন যে ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, তদুপরি আবারও ক্ষমা চাইতে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। আমি এটা আগে একটু বলি, তার এই লেখার মধ্যে তিনি কথাও জামায়াতে ইসলামী বা ৭১-এর মুক্তিযুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধ যে জামায়াতে ইসলামী করেছে এই ব্যাপারে তিনি কোনো ধরনের সুস্পষ্ট কথা লেখেননি। আমরা জানি যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম এই তিনটি পার্টি মূলত পাকিস্তান একতাকের পক্ষে ছিল এবং তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং মুক্তিযোদ্ধাদের হত্যা সহ নানা অপকর্মের অভিযোগ আছে। এখন এটার পাশে তিনি ২ নম্বর যে পয়েন্টটা লিখেছেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলন হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। এখানে তিনি 36th ডিভিশন বলতে কি বোঝাতে চেয়েছেন দর্শক অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। যাই হোক, আমি অর্থাৎ তিনি তার এই স্ট্যাটাসের মূল যে সার কথা ছিল যে অপরাধ বা যে দ্বারা সংযোজনীর ফলে আওয়ামী লীগের যে মানবতা বিরোধী অপরাধ এবং গুম খুনের যে বিচারের আওতায় এনে দলের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, একই অপরাধে তো অপরাধী জামায়াতে ইসলামী, তিনি সেটাই আসলে ইঙ্গিত করেছেন। কিন্তু ওই যে ঠাকুর করে খেয়ে আমি কলা খাই না, তিনি জামাতের নাম উল্লেখ না করলেও তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমি আসছি আমার আলোচনায়। এরপরে তিনি দ্বিতীয় যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি আগেই বলেছি দর্শক, আমার এই স্টেটমেন্টের কিছু ভাষাগত এবং শব্দ চয়ন পছন্দ হয়নি। তিনি সেখানে বলেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছ, ঝামেলা নাই, ফ্যামিলি চাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে ছুপা শিবিররা এ সরকারের পদে বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক বকবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানে থাকবে সেখানে আঘাত করা হবে, আমৃত্যু। অর্থাৎ এই স্টেটমেন্টের তার পুরোটাই ছিল মূলত জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বা ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তিনি ইঙ্গিত দিচ্ছেন। এখন আমি আবারও বলছি, ঠাকুর গড়েকে আমি কলা খাই না। মাহফুজ আলম তার স্টেটমেন্টে কিন্তু কোথাও জামাতের নামটা আনেননি, তাতেই তারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এবং এই একজন যখন আপনার
অপরাধের বিষয়ে কথা বলবে বা আপনার সমালোচনা করবে, আপনার কি করা উচিত? যুক্তিসঙ্গত উপায়ে আপনি উত্তরগুলো দেওয়া উচিত। কিন্তু অত্যন্ত ব্যথিত চিত্তে আমরা দেখছি যে এমনভাবে তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি একটা গরুর নাম মাহফুজ আলম দিয়ে সেটা জবাই করা হচ্ছে। এই ধরনের নোংরামি এবং এতে করেই বোঝা যায় যে কোন দল যদি কোনো দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বা তাদের বিরুদ্ধে যখন সমালোচনা হবে, তারা যে কীরকম নোংরা ভাষায় হুমকি দামকি এবং আনসিভিলাইজড ওয়েতে রিপ্লাই দেবে, এটারই ফল বহন করে। দ্বিতীয়ত আসেন তাদের ব্যাপারে যে অভিযোগগুলা, আমি যদি বলি সেই অভিযোগের ব্যাপারে তো প্রত্যেকের, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধেও আছে, জামাতের বিরুদ্ধে আছে, প্রত্যেক দলেরই কিছু না কিছু দোষ ত্রুটি থাকতেই পারে। কিন্তু সেই দোষ ত্রুটির পরিমাণটা, কারণ যেহেতু এটি আমাদের জাতিসত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতা, অস্তিত্ব, মানচিত্র, সংবিধান, গণতন্ত্র, এইসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই ৭১-এর জন্মের ইতিহাসের তাদের যে বিরোধিতাটা, এইটার সাথে আবার আগুনে ঘি জ্বেলেছেন প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে আজমি সাহেব একটা বিবৃতি দিয়ে। তার এই বিবৃতি নিয়েও শুরু হয়েছে সমালোচনা। আমি তার বিবৃতিটা একটু পড়ি, এবং তার এই বিবৃতিটা যে এক ধরনের কাণ্ড জ্ঞানহীন এবং নিতান্ত ইতিহাস বিকৃতি, সেটাই আবার জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবং তারা যে ৫৩ বছর, আমি আসছি আমার বিশ্লেষণ দর্শক, একটু দেখি তার বিবৃতিতে তিনি কি বলেছেন। আপনারা তো দেখেছেন, তারপরও আমি বলছি, যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে, তারা ভারতের দূষর, দালাল, গোলাম, পাঁচটা কিট। আমি আরেকবার বলি, যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে, তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি কিনা জানি না, আরেকটা দল তার বাবাকে ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি করার চেষ্টা করেছিল, তাদের পরিণতি কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তারই সেই গোলাম আজমের ব্যাপারে যে অভিযোগ, আপনারা জানেন তিনি একজন স্বীকৃত রাজাকার। এমনকি তিনি দেশ স্বাধীনের পরেও বাংলাদেশকে যাতে স্বীকৃতি দেওয়া না হয় সেজন্য দেশে দেশে ঘুরিয়েছেন, বেরিয়েছেন বিভিন্ন দেশে দেশে, জনমত গঠনের চেষ্টা করেছেন যেন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া না হয়। সেই রকম একজন বিতর্কিত এবং চিহ্নিত রাজাকার এবং স্বীকৃত রাজাকার, তাকে বলছেন তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি। হ্যাঁ, তিনি বলছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি। সেটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি কিনা জনগণই সেই বিচার করবে। দর্শক, তিনি আরও কিছু কথা বলেছেন। আমরা অভাগা হতভাগা জাতি ওনার খেদমত নিতে পারিনি। আর চোর ডাকাত, গুন্ডা বদমাশ, বুট চোর, ব্যাংক ডাকাত, অর্থ লুটেরা, খুনিরা যুগ যুগ ধরে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। অধ্যাপক গোলাম আজম এর জানাজাই প্রমাণ করে যে দেশের মানুষ ওনাকে বাংলাদেশের মুকুটহীন রাজা বলে মনে করে। জনগণ কুচক্রী কুলাঙ্গারদের যুগ যুগের মিথ্যা প্রচারণা কানে নেয়নি। কুলাঙ্গারদের জনক এর মৃত্যুতে, খেয়াল করুন, কুলাঙ্গারদের জনক এর মৃত্যুতে দেশের মানুষ আওয়াজ করে ইন্না লিল্লাহ পড়েনি। অর্থাৎ তিনি বঙ্গবন্ধুকেই ইঙ্গিত করে বলছেন কথাগুলা। চোখের পানি ফেলেনি। জানাজায় ছিল ১৭-১৮ জন। অধ্যাপক গোলাম আজম এর জানাজা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। সারা দুনিয়ায় হয়েছে প্রায় ৪,০০০ জানাজা। কেবল কাবাতেই হয়েছে প্রায় শোকানে লক্ষ লক্ষ পিতা হারানোর মতো কান্না করেছে। এত বড় জানাজার দ্বারা জনগণ কুচক্রীদের গালে জুতা মেরেছে। বেহায়াদের লজ্জা শরম নাই, তাই ঘেউ ঘেউ করছেই। তার শেষ শব্দটা ছিল ঘেউ ঘেউ করছেই। আমি তার এই স্টেটমেন্টের ব্যাপারে একটা কথা বলতে চাই দর্শক। আমি একটু আগে বলেছি যে মাহফুজ আলম যে শব্দ চয়ন করেছেন তার দ্বিতীয় স্টেটমেন্টে, সেটা আমার পছন্দ হয়নি। আর তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সেই প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে আজমি সাহেব। তিনি তার পিতাকে নিয়ে, সেটা তিনি বলতেই পারেন তার পিতা হিসাবে যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ, সেটা জনগণ বিচার করবে। কিন্তু তিনি যে ভাষাগুলো ইউজ করেছেন, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তার রুচি এখানে কি বলে, থার্ড ক্লাস রুচির পরিচয় দিয়েছেন এই শব্দ চয়নগুলা করে। এ ধরনের আনঅ্যাকসেপ্টেবল, আনম্যানার্ড, আনসিভিলাইজড শব্দ তার কোনোভাবেই ব্যবহার করা ঠিক হয়নি, বিকজ হি ইজ এ রিটায়ার্ড অফিসার অফ বাংলাদেশ মিলিটারি।
তাকে কথাগুলা, তিনি এই কথাগুলোই বলতে পারতেন, একটু সুন্দর করে বলতে পারতেন। এই ঘেউ ঘেউ করা, কুকুর শব্দ ইউজ করা, কুচক্রি, ডাকাত, অর্থলুটেরা ইত্যাদি, মুকুটহীনরা, এই শব্দগুলা চয়ন করার আগে তার একটু বিবেচনায় আনা উচিত ছিল তার সামাজিক অবস্থান। আর তার বাবাকেই আবার তিনি বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশী। সেই বিবৃতির পরে সাংবাদিক নুরুল কবিরকে আপনারা ছিলেন, তিনি একটি কথা বলেছেন। তার বক্তব্যটা হচ্ছে এরকম: সেই সময়ে গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছিলেন, এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলো যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন, লবি করেছেন। ফলে প্রথম জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামে মাত্র 3 সপ্তাহে যে এত বড় ধরনের আত্মদান করতে হয়েছে, তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য নয়। গোলাম আজমের বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। তারপরে আমি দেখলাম যে শাহেদ আলম তীব্র ভাষায় এটা করেছে, আরো অনেকেই করেছেন, আমি এগুলার পড়ছি না দর্শক। এখন দেখুন, বিএনপির বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে, অনেকে বলেন চাঁদাবাজি করছে, টেম্পো স্ট্যান্ড দখল করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সমালোচনা করলে আপনি আপনার যে বিষয়গুলো আছে এটার উত্তর দেওয়ার কিছু ভাষা আছে। এবং জামাতে ইসলামী, কেন আমি বলছি তাদের এই ভাষাগুলা আনএক্সেপ্টেবল এবং আনম্যানার্ড, আমি সহজ কথায় যদি বলি, দেখুন, আপনি আপনার যে অপরাধগুলো অন্যজন তুলে ধরবে, এটি তো রাজনীতি। আপনি সেটাকে সুন্দর ভাষায় উপস্থাপন করুন যে এটা সত্য নয়, এটা সত্য। তখন জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। তাদের এই যে অন্যের মতকে সহ্য না করার এক ধরনের তীব্র বাসনা, সেটা প্রমাণ পায়। এবং অপরাধকে কখনোই স্বীকার না করে, আপনারা দেখবেন তাদের একটা রাজনৈতিক স্বভাবসুলভ বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের অপরাধকে কখনোই স্বীকার করে না। একটি ক্ষেত্র, সেই 53টি বছর থেকে 1971 থেকে আজকে 53 বছর পর্যন্ত সেই অপরাধের জন্য তারা যদি বরং ক্ষমা চাইতো, আমি মনে করি আনুষ্ঠানিকভাবে তারা একটা রেজলিউশন নিয়ে ক্ষমা চাইলে জাতির কাছে তাদের রাজনৈতিক আরো বরং ভবিষ্যৎ উজ্জ্বল হতো। তাদের নেতা জনাব আব্দুর রাজ্জাক সাহেব, সদ্য প্রয়াত জনাব বিশিষ্ট আইনজীবী, তিনি বলেছেন যেন জামাত এই ব্যাপারে ক্ষমা চায়। তাদেরই নেতা সম্ভবত কামরুজ্জামান সাহেব জেল থেকে লিখেছিলেন যে জামাত নামের রাজনীতি বন্ধ করে দিন এবং জাতির কাছে ক্ষমা চান, অন্যথায় জামাতের রাজনীতি কঠিন হয়ে পড়বে। সেই চিঠিটাও আছে। এখন কামরুজ্জামান অথবা আরো কোন একজন, সম্ভবত কামরুজ্জামান, যাই হোক দর্শক, এখন এই 53টি বছর থেকে আপনি একটি অপরাধকে আঁকড়ে আছেন, আর সেই অপরাধকে আঁকড়ে থাকার কারণে আজকে ছাত্র শিবিরেরও অনেক নেতাকর্মী কিন্তু নির্মমভাবে নিহত হয়েছে। দিন শেষে তো একটি মায়ের খুল খালি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, একটি পরিবার ভুক্তভোগী হয়। এবং তাদের এই যে কোনো কিছুতেই নিজের অপরাধকে স্বীকার না করা, নথি স্বীকার না করা, এমনকি কিছুদিন আগে এমসি কলেজের সংঘাতটা হয়েছে, চট্টগ্রামের যে একজন ছাত্র মারা গিয়েছে, তারপরে আপনার সম্ভবত জায়গায় ঢাকার গাজীপুরে সম্ভবত আরেকজন ছেলে মারা গেছে। কোনো ক্ষেত্রেই তারা তাদের নিজেদের অপরাধকে স্বীকার করে না। এই যে একঘুয়ামির কারণে তারা কিন্তু একটি আইসোলেটেড রাজনৈতিক দল হয়ে গেছে। বিএনপিরও বহু আগে জন্ম নেওয়া জামাত, কিন্তু বাংলাদেশেও তারা বিএনপির আগে জন্ম নিয়েছে, অথচ তাদের পরে বিএনপি জন্ম হয়েছে। বিএনপির বারবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, কিন্তু জামাত নির্বাচন আসলে 10টা 12টা 20টা সিটের চিন্তা করে। কেন? এই যে অপরাধকে স্বীকার না করা এবং নিজের ক্ষমা চাওয়া মহত্বের লক্ষণ, এই ক্ষমা না চাওয়ার এক ধরনের দাম্ভিকতা এবং অহমিকতার কারণেই আজকে জামাত ইসলামীর এই অবস্থা। এবং আগামী নির্বাচনে আমি কোনো সমীকরণে মেলাতে পারছি না যে তারা খুব একটা ভালো রেজাল্ট করবে। অথচ আমি নিশ্চিত তারা যদি 71-এর অপরাধের জন্য ক্ষমা চায়, জাতির কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে একটি স্টেটমেন্ট দেয় এবং আনুষ্ঠানিকভাবে দলীয় রেজলিউশন করে, তবে হ্যাঁ, ক্ষমা চাইলেই বলতে পারেন যে ফৌজদারি অপরাধ তো আর থামাতে হয়ে যাবে না, বা এটা সেটা আইন দেখবে বা সেটা সময়ই বলে দেবে। কিন্তু আপনি যে অপরাধ করেছেন, আপনি তো সেই অপরাধটাই স্বীকার করছেন না, তাহলে আপনার রাজনীতি কিভাবে জনগণ গ্রহণ করবে? আর সেই গ্রহণ করছে না বলেই তারা একটি আইসোলেটেড, একটা বিশেষ শ্রেণীগোষ্ঠীর কাছে আবদ্ধ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, জনগণের দল হতে পারেনি। কাজেই জামাতকে জনগণের দল হতে হলে তাদেরকে জনগণের ভাষা বুঝতে হবে, অন্যথায় তারা আইসোলেটেড বা সংকুচিত দল হিসাবেই থেকে যাবে। আজ এ পর্যন্তই।